ফাইভ মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফাইভ মিনিট স্কুলে আজকে পঞ্চম শ্রেণীর গণিত করব। তো আমার যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আছো সবাই কেমন আছো কমেন্টে লিখবে, ক্লাস কেমন লাগছে কমেন্টে লিখবে, এবং যারা এই ভিডিওর মাধ্যমে নতুন যুক্ত হচ্ছ প্রত্যেককে আমাদের ফাইভ মিনিট স্কুল চ্যানেলে সাবস্ক্রাইব লাইকের মাধ্যমে আমাদের সাথে থাকবে। তো আজকের পঞ্চম শ্রেণীর গণিতের আমাদের তৃতীয় অধ্যায় চলছে, অনুশীলনী 3 চলছে। অনুশীলনী 3-এর আমরা অলরেডি 2টি ক্লাস নিয়ে ফেলেছি, আজকে তৃতীয় এবং শেষ ক্লাস। তো তৃতীয় ক্লাসে আমরা কি করব? তৃতীয় ক্লাসে আমরা করব এই যে 19 পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে 19 পৃষ্ঠা, এই 19 পৃষ্ঠা অর্থাৎ অনুশীলনী 3-এর 19 পৃষ্ঠার যত লেখা অঙ্ক 2 দাগ থেকে শুরু করে একদম আমরা এখানে 16 দাগ পর্যন্ত অঙ্ক করব। ঠিক আছে, 2 দাগ থেকে শুরু করে 20 পৃষ্ঠা 16 দাগ পর্যন্ত অঙ্ক করব। এর আগে আমরা কি করেছি? এর আগে আমরা করেছি যে যত হিসাব করো অঙ্ক, এই যে এখানে হিসাব করো অঙ্ক দেখতে পাচ্ছ, এই হিসাব করো অঙ্ক শুধু এখান থেকে নয়, পিছনে অর্থাৎ আমাদের উদাহরণের বইয়ের 17 পৃষ্ঠা 18 পৃষ্ঠা 15 পৃষ্ঠা 14 পৃষ্ঠা এখানে যে হিসাব করো অঙ্ক একটি মাত্র নিয়মে করে দিয়েছি। তোমরা আমাদের ক্লাস 5 ম্যাথ বলে প্লেলিস্ট রয়েছে, সেখানে যে দেখতে পারবে। এবং এর আগে একটি ক্লাস করেছি, সেই ক্লাসে আমরা এই পিছনে অর্থাৎ 19 পৃষ্ঠার আগে 17 18 এই পৃষ্ঠাগুলোতে আমরা কিছু উদাহরণের অঙ্ক করেছি, যাকে বলা হয় সমাধানের অঙ্ক। সমাধান লেখা থাকে, সমাধানের অঙ্ক, যেখানে সকল লেখা অঙ্কগুলো করে দিয়েছি। এবং আমি প্রত্যেককে বলবো এই দুটি ক্লাসের মধ্যে যে উদাহরণের অঙ্কগুলো বলছি, যত লেখা অঙ্ক রয়েছে সেই অঙ্ক ক্লাসটি অবশ্যই দেখে আসতে হবে। তাহলে কি হবে, আজকে যে ক্লাসটা করব সেই ক্লাসটা বুঝতে বা অঙ্কগুলো ধরতে খুবই সহজ হবে বা তোমাদের জন্য খুবই উপকারী হবে। কারণ আগের যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোই বা সেই ধরনের অঙ্কগুলোই আজকে আমরা এখানে আবার করব। ওখানে বিভিন্ন নামের যে নামগুলো ছিল সেই নামগুলো হয়তো এখানে পরিবর্তন, সংখ্যাগুলো পরিবর্তন, কিন্তু একই ধাঁচের বা একই ধরনের অঙ্ক। ঠিক আছে, তাহলে সবাইকে বলছি আগের ক্লাসটি দেখে আসবে। কোথায় পাবে? ক্লাস 5 ম্যাথ বলে প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে যাবে, দেখবে আমাদের থাম্বনেলে বা আমাদের টাইটেলে লেখা রয়েছে ক্লাস 5 ম্যাথ তৃতীয় অধ্যায় বলে। ওখান থেকে পেজ ধরে ধরে লিখে দেওয়া রয়েছে, বা ভিডিওর মধ্যে ক্লিক করে দেখলে ওখানে ভিডিওতে বলা রয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে 19 পৃষ্ঠা 20 পৃষ্ঠা 2 দাগ থেকে 16 দাগের অঙ্ক। প্রতিটি অঙ্ক খুবই মনোযোগ দিয়ে দেখবে। কোনো প্রশ্ন থাকলে, কোন রকম বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। ঠিক আছে, এই কিছু কিছু অঙ্কের মধ্যে রয়েছে, আমি অঙ্কগুলো দেখে নিয়েছি যে অঙ্কগুলো কি করাবো। কিছু কিছু অঙ্ক রয়েছে ছেলেমেয়েরা বিভিন্নভাবে করে এবং খুব প্রতিনিয়ত খুব রকম সন্দেহের মধ্যে চলে, এই অঙ্কটা কিভাবে, এই নিয়মটা এরকম মনে থাকে না। সেগুলো আমি বলছি খুব সহজে তোমরা সমাধান পাবে, এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো আমরা অঙ্ক শুরু করছি। আজকে আমরা প্রথমে দেখব কি? প্রথমে দেখব এখানে 2 দাগের অঙ্কটি। 2 দাগে কি রয়েছে অঙ্কটি পড়ি। 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য কত? 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? এই অঙ্কগুলো আমরা করব গাণিতিক বাক্যের মাধ্যমে। গাণিতিক বাক্য কি সেটা আগের ক্লাসে আমরা বলেছি, ক্লাসটা দেখে এসো অবশ্যই, এই জন্য বললাম ক্লাসটা দেখে এসো, ক্লাসটা খুবই উপকারী হবে অঙ্কগুলো শেখার জন্য। ঠিক আছে, তো এখানে আগে আমরা গাণিতিক বাক্যে বসানোর আগে অঙ্কটাকে সেট করে নেব যে অঙ্কটা কি করতে চাচ্ছি। এখানে রয়েছে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। এখন দেখো এই যে 12টি প্লেট ও 20টি কাপের একত্রে মূল্য হচ্ছে 3920 টাকা। এখান থেকে বলেছে একটি প্লেটের মূল্য কত। এখন একটি প্লেটের মূল্য হোক আর যতটি 12টি প্লেটের মূল্য হোক বের করতে চাই, তাহলে কি করতে হবে? এই যে 12টি প্লেট এবং 20টি কাপের একত্রে মূল্য রয়েছে, সেখান থেকে যে কোনো একটির মূল্য বাদ দিতে হবে। হয় 20টি প্লেটের মূল্য বাদ, কাপের মূল্য বাদ দিতে হবে, নাহলে 12টি প্লেটের মূল্য দিলে অন্য একটি জিনিসের মূল্য বেরিয়ে আসবে। তাহলে আমরা এখানে যেহেতু বলেছে প্লেটের মূল্য বের করতে, তাহলে 20টি কাপের মূল্য একত্রে এই 20টি কাপের মূল্য বাদ দেব। এখন 20টি কাপের মূল্য বাদ দিতে গেলে তো 20টি কাপের মূল্য কত সেটা জানতে হবে। তাহলে কি করতে হবে? এই যে একটি কাপের মূল্য দেওয়া আছে 145 টাকা, ওই একটিকে 20 দিয়ে গুণ দিলে 20টির মূল্য বের হবে, সেই টাকাটি এখান থেকে 3920 থেকে বিয়োগ দেব, দিলে 12টি প্লেটের মূল্য পেলাম। এবার এই 12টি প্লেটের যে মূল্য, ওকে যদি 12 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের অঙ্ক কয়টি আসবে? একটি প্লেটের মূল্য আসবে। ঠিক আছে, আমি কিন্তু অঙ্কে প্রথমে বুঝিয়ে দিচ্ছি যে এইভাবে লিখবো, এবার তোমাদেরকে লিখে দেখাচ্ছি। ঠিক আছে, লিখে দেখাচ্ছি। দেখো
এখানে যদি আমরা লিখি 2 দাগের অঙ্কটি, এটা হলো 2 দাগ। 2 দাগে কি লিখবো প্রথমে? তাহলে এই যে আমরা বললাম গাণিতিক বাক্যের মাধ্যমে কিভাবে, দেখো 3920 বিয়োগ, এখানে একটি কাপের মূল্য কত? 145 গুণ 20, এটা ব্র্যাকেট দিলাম, ভাগ 12। কেন এটি? খেয়াল করো, এই যে 3920 এটা হচ্ছে মোট দাম, এর থেকে বিয়োগ করলাম হচ্ছে আমাদের 20টি কাপের মূল্য। এই যে 20টি কাপের মূল্য কিভাবে হলো? 145 টাকা একটি কাপের মূল্য, এর সাথে 20 সাথে গুণ দিলে 20টি কাপের মূল্য বের হলো। এই মূল্যটি এই মোট মূল্য থেকে বিয়োগ দিলে আমাদের 12টি প্লেটের মূল্য বের হবে, আর 12 দিয়ে ভাগ দিলে এই যে অঙ্কে চেয়েছি এক একটি প্লেটের মূল্য বের হবে। এই যে লেখাটা হয়েছে এটাকে বলা হয় গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য কি? অর্থাৎ যে অঙ্কটা আমরা করতে যাচ্ছি বা সমাধান করতে চাচ্ছি তাকে একটি বাক্যের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করে যেভাবে সাজানো হয় এবং সেই প্রক্রিয়াগুলো একের পর এক ধাপে ধাপে করলে অঙ্কটির সমাধান পাওয়া যায়, তাকে গাণিতিক বাক্য বলা হয়। আমি বলে দিলাম, তোমরা আগের ভিডিওটি দেখে এসো। এবার এখান থেকে সমাধান কিভাবে করতে হয়, এটা আমাদের হিসাব করা অঙ্কের সমাধান। এই যে এক দাগে হিসাব করা অঙ্কের সমাধান, এই হিসাব করা অঙ্কের সমাধান আমরা শিখিয়ে দিয়েছি প্রথম ক্লাসে, সেটিও দেখে এসো। তাহলে এখানে কি করব? 3920 থেকে এইটা গুণ করে বিয়োগ করব। তাহলে আগে 3920 বসিয়ে রাখছি, ওইটা আগে গুণ করে আসবো। বিয়োগ গুণ করলে কত হয়? এই দেখো, এই গুণটি সহজ করে করা যায়। শূন্যকে বাইরে রাখলাম, মানে একে কার সাথে গুণ করব না, শুধু 2 দিয়ে গুণ করব। 5 দুগুণ 10-এর শূন্য, হাতে 1, 4 দুগুণ 8, আর 1-এ 9, আর 2 2। এটাকে সেকেন্ড ব্র্যাকেট ভাগ 12। ঠিক আছে, গুণটা দেখলে। আবার দেখছি 5 দুগুণ 10-এর শূন্য, হাতে হচ্ছে 1, 4 দুগুণ 8, আর 1-এ 9, 2 2, আর এখানে শূন্য আগের থেকে বসানো ছিল। এবার এখান থেকে বিয়োগ করব। তাহলে এই 0 0 0 থাকে, 0 2-এ 2 থাকে, 9 আর 9-এ 0 থাকে, 2 আর কত হলে 3, 1 হলে 3, 1020 ভাগ 12। এখান থেকে ফলাফল আসলে 1020 আর এখানে ভাগ 12। 1020 কে 12 দিয়ে ভাগ করছি। আমরা যদি এখানে একটু রাফে করি, 1020 ভাগ 12, দেখো 1020 ভাগ কত বললাম? 12। 12 দিয়ে ভাগ করছি। তাহলে প্রথমবারে এখানে 8 12 96, 9 12 108, বেশি হয়ে যায়, 8 বাদ দিলাম, 8 12 96, 102 এর মধ্যে 96 দিয়েছি। 6 কত হলো 12, 6 6 হলে 12, হাতে 1 9 রেখে 10, এখান থেকে 6 0 8 যায় না, 6 হলো। এখান থেকে 0 নামলো, 5 12 60। এই যে উত্তর কত পেলাম? 85। এটা কিন্তু রাফ। তোমরা কি করবে, এরকম ভাবে করতে চাইলে পাশে র আকার ফ লিখে রাফ লিখে খুব সুন্দর করে করবে। আমি কিন্তু এটা এমনি করেছি, কিন্তু তোমরা যদি এটা রাফটা অঙ্কের অংশ করতে চাও সেই ক্ষেত্রে এরকম ভাবে দাগ দিয়ে উপরে রাফ লিখবে এবং খুব সুন্দর করে ফ্রেশ করে করবে। আমার মতো এরকম দাগ টাগ দেবে না, উপরে এরকম দাগ দেবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে অঙ্কের উত্তর কত পেলাম? 85। আমাদের অঙ্কে কি বলেছে? একটি প্লেটের মূল্য কত? 85। এখানে উত্তর লিখে দেবে তোমরা, উত্তর 85 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এইভাবে আমাদের কয়েকটি অঙ্ক রয়েছে। দেখো, এই 2 দাগের মতো অঙ্ক তোমরা পাবে 5 দাগে এসে। 5 দাগে এসে 2টি গরু ও 3টি ছাগলের একত্রে মূল্য এত, একটি ছাগলের মূল্য এত, একটি গরুর মূল্য কত। এই ধরনের অঙ্ক তোমরা একই রকমের অঙ্ক পাচ্ছ এখানে এসে। ঠিক আছে, তাহলে 2 দাগের সাথে 5 দাগের সামঞ্জস্য, 5 দাগ আসলে আমরা সেই সময় করে দেব। এবার আমরা করব কত? 3 দাগ। 3 দাগে দেখি, একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। অর্থাৎ এক একটি জিনিসের মূল্যগুলো বলে নিল প্রথমে। এবার বলছে আমরা 4টি খাতা, তাহলে একটি খাতার দাম যদি 18 টাকা হয়, 4টি খাতার দামের জন্য 18 গুণ 4 দেব। একটি পেন্সিল যদি 8 টাকায় হয়, 8টি পেন্সিলের জন্য 8 গুণ 8 দেব। আর একটি জ্যামিতিক ত্রিকোণমিতি যদি 25 টাকা হয়, তাহলে দুইটির জন্য 25 গুণ 2 দেব। ঠিক আছে, কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? দেখো, একদম সহজ হিসাব। যেভাবে বললাম যে এক একটি জিনিসের জন্য এক একটির সাথে গুণ দেব, গুণ দিয়ে এইগুলো সব যোগ করে এই 500 টাকার থেকে বিয়োগ করব। এটা কিন্তু আমি আগের থেকে ভেবে নিলাম। আমি গত ক্লাসেও বলেছি, আজকের ক্লাসেও বলছি, তোমরা যে অঙ্ক করতে চাও না কেন, যে অঙ্ক করতে চাও না কেন,
অঙ্কটা পড়ে আগে ভেবে নেবে, মনে মনে ভেবে নেবে যে অঙ্কটা কিভাবে সমাধান আমরা করব, তাহলেই কিন্তু অঙ্কটা খুব দ্রুত হয় এবং অঙ্কটায় ভুল হয় না। কিন্তু তোমরা অঙ্ক দেখলে মুখস্থ মতো করেছো, ফ্যাট করে দিলে ভুল হয়ে যায়। বা নতুন কোনো অঙ্ক দেখলে প্রথমে লেখা শুরু করো, মাঝখানে যে থেমে দাও, কাটাকাটি হয়। এটা না করে আগে ভেবে নেবে কিভাবে করব। তাহলে আমরা কিন্তু ভাবলাম কিভাবে করব, প্রতিটি জিনিসের দামগুলো গুণ করব আর যোগ দেব, গুণ করব যোগ দেব, আর 500 থেকে বিয়োগ দেব। তাহলে এইটাও একইভাবে এরকম গাণিতিক বাক্যের মাধ্যমে করব। 3 দাগ, ঠিক আছে। তাহলে প্রথমে 500 টাকাকে বসিয়ে রাখবো, কারণ কি এই 500 টাকা হচ্ছে আমরা দোকানদারকে দিচ্ছি, এই টাকার থেকে আমাদের খরচটা বাদ দেব। এখানে ব্র্যাকেট শুরু করলাম। কত টাকা? এই যে 18 টাকা দামের 4টি খাতা, তাহলে এখানে শুরু করছি 18 গুণ 4 যোগ চিহ্ন, পরে 8 টাকা দামের 8টি পেন্সিল, 8 গুণ 8, 8 টাকা দামের 8টি পেন্সিল, আবার যোগ চিহ্ন দিচ্ছি। এবার 25 টাকা দামের 2টি জ্যামিতিক ত্রিকোণমিতি, তাহলে 25 গুণ 2। এই যে আমাদের অঙ্কটা করে ফেললাম, ঠিক আছে। এই কিন্তু আমাদের প্রক্রিয়াটি, বুঝতে পারলেন? তাহলে এই দেখো খেয়াল করো, 500 টাকা আমরা দোকানদারকে দিয়েছি, এইখানে হচ্ছে 18 টাকা দামের 4টি খাতা, তাই 4 গুণ 18 যোগ চিহ্ন, 8 টাকা দামের 8টি পেন্সিল, তাই 8 গুণ 8, আর 25 টাকা দামের 2টি জ্যামিতিক, তাই 25 গুণ 2, এবং এই খরচগুলো এইটার সাথে এটা গুণ করলাম, আবার যোগ, এটার সাথে এটা গুণ, যোগ যোগ যোগ, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে 500 বসিয়ে দিচ্ছি, বিয়োগ চিহ্ন দিচ্ছি, আবার একটু ব্র্যাকেটটা রাখবো। 18 গুণ 4 করলে কত হয়? 4 8 32 এর 2 হাতে 3, 4 1 4 আর 3 7 72, যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন আমরা কিন্তু এটা গুণ করে এটা বসিয়েছি, যোগ চিহ্ন রেখে দিচ্ছি। আবার 8 গুণ 8, 8 8 64, আবার এখানে যোগটা রেখে দিচ্ছি, 25 গুণ 2 এটা হচ্ছে 50, এই যে ব্র্যাকেট রেখে দিলাম। এবার কিন্তু এগুলো যোগ করলে খরচটা বের হবে। এবার খরচ থেকে 500 বাদ দিলেই কত আমাদের টাকা ফেরত পাবো সেটা বের হবে। তাহলে এইবার একইভাবে এরকম 500 রাখলাম, এইগুলো যোগ করব। 0 8 4 4, 4 আর 2 6, 5 8 6, 6 আর 5 11, 11 আর 7 এখানে হলো হচ্ছে 18। এই এবার বিয়োগ করব। 6 এর কত হলে 10 বলবো, 4 হলে 10, হাতে 1, 8 আর 1 9, 9 এর কত হলে 10, 1 হলে 10, হাতে 1, 1 আর 1 2, 2 আর কত হলে 5, 3 হলে 5, 314। কত টাকা ফেরত পাবো? 314, এটা উত্তর। আমি আগের মতো করে উত্তর লিখলাম না, তোমরা এইভাবে লিখো অথবা এইভাবে লিখতে পারো, এইভাবেই লিখো, সমস্যা নেই। এবার দেখো এই অঙ্কগুলো কিন্তু একটু বড় করে লিখে লিখে করা যায় এরকম ভাবে, যে একটি খাতার দাম 18 টাকা, 4টি খাতার দাম 18 গুণ 4 এত টাকা, একটি পেন্সিলের দাম 8 টাকা, 8টি পেন্সিলের দাম 8 গুণ 8 এত টাকা। এইভাবেও করা যায়। আমি যেভাবে করছি এটাকে বলা হয় গাণিতিক বাক্যের মাধ্যমে খুব দ্রুত সমাধান, এবং লেখার মাধ্যমে মানে লিখে লিখেও করা যায়। এখন কথা আসতে পারে যে স্যার আমরা যদি এইভাবে করি আমাদের স্যারেরা কি কেটে দেবে বা আমাদের কি নাম্বার দিবে? অবশ্যই নাম্বার দিবে, কেউ কাটবে না, কারণ এটা একটা আমাদের বইয়ের স্বীকৃত সমাধান, ঠিক আছে, বইয়ের স্বীকৃত সমাধান। এবার যদি বলো স্যার কোথায় বই দেওয়া আছে, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। এইখানে খেয়াল করো, এই যে খেয়াল করো, বাজারের চিংড়ি মাছ এত টাকা কেজি, প্রতি কেজি এত টাকা দামে, এত টাকা দামে 3 কেজি 2 কেজি শিং মাছ। তাহলে এই যে আমরা যে আগে অঙ্কটার মতো করেছি, যে এখানে 1 কেজির দাম দেওয়া রয়েছে 3 কেজির সাথে গুণ, এত কেজির দাম দেওয়া রয়েছে 2 কেজির সাথে গুণ, বিক্রেতা 3000 টাকা দিল, সেটা থেকে ফেরত। দেখো সমাধানে দুটি দিয়ে রয়েছে, সমাধান 1 সমাধান 2। সমাধান 2 এ করেছে গাণিতিক বাক্যের মতো করে, সমাধান 1 এ করেছে এরকম লিখে। আমি সেটাই বললাম, লিখেও করতে পারো, গাণিতিক বাক্যের মতো করেও করতে পারো, দুইটাই সঠিক, এটা তোমাদের বইয়েরই স্বীকৃত নিয়ম, ঠিক আছে। তাহলে তোমাদেরকে প্রমাণ দেখালাম যে কোথা থেকে আমি কথাগুলো বলছি, তোমাদের বই থেকে নেওয়া। আর এই যে অঙ্কগুলো দেখছো, এই অঙ্কের সব ভিডিও আমাদের দ্বিতীয় ক্লাসে রয়েছে, মানে আগের ক্লাসটিতে রয়েছে, প্লে লিস্টে যে দেখে নেবে, ঠিক আছে। আমরা আমাদের অঙ্কে আবার ফিরে যাচ্ছি। এবার 4 দাগের অঙ্ক যাচ্ছি। 3 দাগ এবং 4 দাগ প্রায় কাছাকাছি অঙ্ক, আবার একটু পড়ি। তাহলে আমরা 2 শেষ করলাম, 3 শেষ করলাম, 4 দাগে। জাইদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন, দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? দেখো আগে এক একটি জিনিসের দাম বলা ছিল, জিনিসের পরিমাণ বলা ছিল, জিনিসের দাম বলা ছিল, পরিমাণ বলা ছিল, কিন্তু এইখানে কি
এখানে শুধু একটি জিনিসের দাম বলা আর পরিমাণ বলা, বাকি দুটি জিনিস ডিরেক্ট পরিমাণ সহ কিনেছে। যেমন 265 টাকা সয়াবিন তেল, ওখানে কেজি দরন বলেনি। তারপর 588 টাকার মাছ, এখানে কেজি দরন বলেনি। তাহলে যেহেতু আমাদের একটি জিনিসের দাম বলেছে এবং পরিমাণ বলেছে, তাহলে ওই দুটি জিনিস গুণ করব, যোগ এই টাকা দুটি ডিরেক্ট যোগ আকারে বসিয়ে দেব, দিয়ে 3000 থেকে বিয়োগ করব। কিভাবে? খাতায় দেখো, 4 দাগ। একইভাবে গাণিতিক বাক্যে সাজাবো। প্রথমে কত? 3000 টাকা, 3000 বিয়োগ, সেকেন্ড ব্র্যাকেট রাখলাম, কত? 40 কেজি চাল, কত টাকা দরে? চালের মূল্য 38 টাকা দরে। তাহলে 40 গুণ 38, এটা হচ্ছে চালের মূল্যটা বের করে নিলাম। যোগ 265 টাকা সয়াবিন তেল, ডিরেক্ট যোগ করছি, মানে এটা খরচ। যোগ 588 টাকার মাছ, এটাও ডিরেক্ট যোগ করে দিচ্ছি, কোনো দাম বের করার দরকার নেই। ব্র্যাকেট শেষ, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছিলাম, তাই কিন্তু এখানে শেষ করতে হবে। প্রথম ব্র্যাকেট শুরু, প্রথম ব্র্যাকেট শেষ। 3000 3000 এর মতো রেখে দিচ্ছি, বিয়োগ বিয়োগ, এইটা প্রথমে গুণ করে নেব। কি? 40 আর 38, এখন গুণ করা সহজ। কি? শূন্যটাকে বাদ দিয়ে আগে বসিয়ে রাখলাম। এবার 4 38 এর সাথে গুণ, অর্থাৎ 4 8 32 এর 2 হাতে হলো 3, 4 3 3 4 12, আর ওখানে কত বলেছিলাম? 3 হাতে 12 আর 3 15। আবার দেখি, 4 8 32 এর 2 হাতে হলো 3, 3 4 12 আর 3 15, অর্থাৎ 1520 যোগ এই 265 যোগ 588, ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট রাখলাম, এখানে 3000 টাকা বসিয়ে রাখলাম, বিয়োগ, এবার এগুলো যোগ করছে, 8 আর 5 13, 13 আর 0 13, 3 হাতে হলো 1, 8 আর 1 9, 9 আর 6 15, 15 আর 2 17, 7 হাতে 1, 5 আর 1 6, 6 আর 2 8, 8 আর 5 13, 3 হাতে 1, আর কোনো সংখ্যা নেই, শুধু 1 আছে, 1 1 2, এই। ঠিক আছে, এবার এটার বিয়োগ করলে আমাদের অঙ্কের সমাধান পেয়ে যাচ্ছি। 3 আর কত হলো 10, 7 হলো 10, হাতে 1, 7 আর 1 8, 8 আর কত হলো 10, 2 হলো 10, হাতে 1, 3 আর 1 4, 4 আর কত হলো 10, 6 হলো 10, হাতে 1, 2 আর 1 3, এই 3 মিলে গেল, বাঁ পাশে শূন্য বসে না, 627 টাকা আমরা ফেরত পাবো। এটা হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের 2 দাগ 3 দাগ 4 দাগ সমাধান হয়ে গেল। 5 দাগের সমাধানে যাব। 5 দাগের সমাধানটা বললাম 2 দাগের অঙ্কের মতোই। 2 দাগের অঙ্কের মতো, তোমরা তো বলেছি আগে 2 দাগের অঙ্কটা ক্লাস দেখছো প্রথম থেকে। 5 দাগের অঙ্কটি আশা করিও সেভাবে করব। আমি ডিরেক্ট করে দিচ্ছি, সমাধানে যাচ্ছি। অঙ্ক তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, সমাধানটা কেমন হবে তাহলে? প্রথমে লিখব কত? 45,080 বিয়োগ, এখানে একটি ছাগলের মূল্য কত রয়েছে? 4560। কয়টি ছাগলের মূল্য? 3টি ছাগলের মূল্য, ব্র্যাকেট শেষ করলাম। আর কতটি গরুর মূল্য বের করতে হবে? একটি, তাহলে ভাগ 3, কারণ 3 রয়েছে। ঠিক আছে, এই যে 45,080 হচ্ছে দুটি গরু ও 3টি ছাগলের একত্রে মূল্য। একটি ছাগলের মূল্য দেওয়া রয়েছে, তাই 3টি ছাগলের মূল্য গুণ করলাম। আর একটি গরুর মূল্য বের করতে হবে, দুটি গরুর মূল্য দেওয়া আছে। দুঃখিত, আমি এখানে 3টি গরুর মূল্য লিখে ফেলেছি, তোমরা 2টি গরুর মূল্য, এটা 2 করে দাও। ঠিক আছে, এটা 2 করে দাও, এইটাই। এবার এখানে যথারীতি 45,080 বিয়োগ, এটার সাথে গুণ করব 3 0 3, 3 6 18 8, হাতে হলো 1, 3 5 15, 1 16 6, আবার হাতে 1, 3 4 12 আর 1 13, 13,680, এই ভাগ এখানে 2। যথারীতি এর থেকে বিয়োগ করব, তাহলে কি হবে? বিয়োগটা 0 0 0, 8 আর 8 এ 0, 8 8 মিটে গেল 0, 6 আর কত হলো 10, 4 হলো 10, হাতে 1, 3 আর 1 4, 4 আর কত হলো 5, 1 হলে 5, 1 আর কত হলো 4, 3 হলে 4, ভাগ 2। ঠিক আছে, এখানে তাহলে সেই ভাগটা আমরা একটু করছি, তোমরা দেখো কত। এখানে 31,400
ভাগ 2 দেখতে পাচ্ছ। 2 এর নামটা যদি পড়ি 2 একে 2, 2 এর কত হলো 3 1, উপর থেকে 1 নামলো 5 দুগুণ 10, উপর থেকে এই বিয়োগে 1 নামলো, উপর থেকে নামলো 4, 7 দুগুণ 14, এই মিলে গেল। এখান থেকে উপর থেকে একটা শূন্য নামালাম, যায় না, এই পাশে শূন্য, এবার আবার উপর থেকে একটা শূন্য নামালাম, যায় না, এই পাশে শূন্য, এই তাহলে কত হলো 15,700। ঠিক আছে, উত্তর কত হলো 15,700। এটা কি একটি গরুর মূল্য, কিন্তু এই যে একটি গরুর মূল্য 2 দিয়ে ভাগ করেছি, একটি গরুর মূল্য, এটা হচ্ছে অঙ্কের উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর রাফের ব্যাপারে তো আগেও বললাম যে রাফ তোমরা যদি ফ্রেশ ভাবে করতে চাও পাশে রাফ লিখে করবে। ঠিক আছে, তাহলে 2 3 4 5 শেষ। এবার করবো 6 দাগের। 6 দাগের অঙ্কটি খেয়াল করো। 6 দাগের অঙ্কটি একটি মজার অঙ্ক, একটু অঙ্কের দিকে খেয়াল করো। 6 দাগ বলেছেন, তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারিক, জসিম, হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, চিত্র অনুযায়ী 6টি কলা মানে কি, দেখো এই যে কলার ছবি দিয়ে, তোমরা আশা করি বই দেখতে পাচ্ছ, হ্যাঁ, কলার ছবি দিয়ে 10 টাকা লেখা, তার মানে কি একটি বা এক একটি কলার দাম 10 টাকা। কমলার ছবি দিয়ে 12 টাকা লেখা মানে একটি কমলার দাম 12 টাকা। আর আমের ছবি দিয়ে 25 টাকা লেখা মানে একটি আমের দাম 25 টাকা। এটা আমাদেরকে বুঝে নিতে হবে। এবার বলেছে তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, তাহলে 6টি কলা মানে কি 10 গুণ 6 মানে 60 টাকার কলা, 3টি কমলা, 3 গুণ 12, 3 12 36, 36 টাকার কমলা, 9টি আম, 9 গুণ 25 যত টাকা তার আম কিনলো, এবং মোট মূল্য 3 জনের সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেককে কত টাকা করে দিল? তার মানে কি বুঝলাম, এই যে 3 রকম জিনিস কিনেছে বা 3টি ফল কিনেছে, 3 ফল তারা, কোন ফল 6টি, কোন ফল 9টি, কোন ফল এরকম ভাবে 3টি কিনেছে। তাহলে এই যে প্রতিটি জিনিসের দাম দেওয়া রয়েছে তার সাথে ওই যে পরিমাণগুলো গুণ করলাম, গুণ করে সব যোগ করব, যোগ করলে মোট খরচ বেরিয়ে যাবে। এবার সেই মোট খরচটা ওরা 3 জনে ভাগ করে দিয়েছে, তার মানে ভাগ 3 দেবো, দিলে প্রত্যেকে বা এক একজনে কত টাকা করে দিবে সেটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমরা লিখছি, দেখো যথারীতি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখব। 6টি কলা 10 টাকা করে কিনেছে, তাহলে প্রথমে দেব এই যে 10 গুণ 6 যোগ 3টি কমলা 12 টাকা করে কিনেছে, তাহলে 12 গুণ 3, আর যোগ কতটি, 9টি আম 25 টাকা করে কিনেছে, তাহলে 25 গুণ 9। এই হচ্ছে মোট খরচ। এই যে কলার দাম, কমলার দাম, আমের দাম, এই যে গুণ করছি যোগ, গুণ করছি যোগ, এইগুলো সব খরচ বেরোবে। আর ওই টাকাটা কয়জনে ভাগ করে দেবে সমান ভাগে, 3 জনে, ভাগ 3। এই হচ্ছে অঙ্ক সাজানো শেষ। ঠিক আছে, যথারীতি তাহলে 10 গুণ 60 করলে কত হবে, 6 10 60 যোগ 12 গুণ 3, 3 12 36 যোগ, এটা ব্র্যাকেটে রাখি, 25 গুণ 9, 5 নং 45 এর 5 হাতে হচ্ছে 4, 9 দুগুণ 18 হচ্ছে আর 22, 225 ভাগ ভাগ 3। ঠিক আছে, তাহলে যোগ করব 5 আর 6, 6 এর পাশে 11, 11 0, 11 এর 1 হাতে 1, 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 12, 2 হাতে 1, 2 আর 1 3, 321 টাকা। এটা হচ্ছে মোট খরচ। একে ভাগ দেব কত দিয়ে, 3 দিয়ে। ঠিক আছে, তাহলে 321 ভাগ 3, এখানে যদি আমরা করি 321 ভাগ কত, 3, 3 একে 3 মিলে গেল। এবারে উপর থেকে 2 নামালাম, 2 নামানোর পরে ভাগ করতে পারছি না, ফলাফলে একটি শূন্য দিতে হয়, তোমরা ভাগ নিশ্চয়ই পারো। এবার উপর থেকে আবার 1 নামালাম 21, এবার ভাগ করব 3 সাথে 21, তাহলে ফলাফল কত, 107। 107 কি প্রত্যেকের খরচ, মানে এক একজনে, এই যে বলেছে প্রত্যেকে কত টাকা করে দিল, 107 টাকা করে। উত্তর তোমরা লিখে নেবে, আমি লিখলাম না, উত্তর 107, আমি শুধু উত্তর লিখে থাকছি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এই হলো আমাদের 19 পৃষ্ঠার 5টি অঙ্ক শেষ, 2 3 4 5 6। ঠিক আছে, তোমরা কেউ যেন ভিডিও টেনে বা অফ করে দিয়ে চলে যেও না, কারণ ভিডিওগুলো কিন্তু একটু বড় হচ্ছে, কিন্তু অঙ্কগুলো দেখো প্রত্যেকটি অঙ্ক এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এবার পরবর্তী অঙ্কে যাচ্ছি। এবং এখানে বলতে চাই, যারা ভিডিওগুলো দেখছো প্রত্যেককে খাতা কলম বই পাশে নিয়ে বসবে,
স্যারে ক্লাস করাচ্ছে ঠিক সেরকম একটা ভাব নিয়ে তোমরা বসে পড়াশোনা করবে। ল্যাপটপে দেখো কি অ্যান্ড্রয়েড ফোনে দেখো, যেখানে দেখো না কেন তোমরা ঠিক সেভাবে পাশে খাতা কলম নিয়ে বসে দেখবে। এটা কিন্তু গান বা কোনো মুভি দেখছো না, ঠিক আছে? সেইটা হিসাব করে। পরে বলেছে দেখো 7 দাগের অঙ্ক করছি, কিন্তু এটা 20 পৃষ্ঠা 7 দাগ অঙ্ক বলেছে জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা রাখেন? আগে অঙ্কটা সামারি করব, মানে আমরা ভিতরে সাজিয়ে নেব কি করতে যাচ্ছি। জালাল সাহেবের অর্থাৎ একজন ভদ্রলোক, তার মাসিক বেতন মানে প্রতি মাসে বেতন 8,765 টাকা, এটা হচ্ছে তার আয় বা তার ইনকাম। প্রতি মাসে তিনি 3,025 টাকা বাড়ি ভাড়া, মানে এটা খরচ। বাড়ি ভাড়া মানে কি এই টাকা থেকে বাদ চলে যাবে খরচ, এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয় করেন। তাহলে দুইটাই খরচ, তাহলে এই দুটো যোগ করে যদি এখান থেকে বাদ দিতে পারি তাহলে প্রতি মাসে তার অবশিষ্ট টাকাটা বের হবে। আর তিনি 8 মাসে কত টাকা জমাতে চাচ্ছেন, তাহলে এই যে 3,225 আর 4,850 এই দুটো যোগ করছি, এটা হচ্ছে খরচ। খরচটা এখান থেকে বাদ দিলে 1 মাসের জমানো টাকা বা অবশিষ্ট টাকা বের হবে। তার সাথে 8 গুণ দিলে 8 মাসেরটা বের হবে। আশা করি বুঝতে পারছো। এবার খাতায় দেখো 7 দাগের অঙ্ক করছি। 7 দাগের অঙ্ক কি? এই যে 8,765 এটা হচ্ছে তার প্রতি মাসের বেতন। এখান থেকে তার খরচগুলো বাদ হবে কত, ব্র্যাকেট শুরু করলাম 3,225 যোগ আরেকটি কত 4,850, 4,850 এই যোগ চিহ্ন শেষ করলাম। এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দেব, কারণ এইটা থেকে এটা বিয়োগ করার পরে তাকে আবার 8 দিয়ে গুণ করতে হবে, কারণ 8 মাসেরটা বের হবে। মানে এই দুটো খরচ এখান থেকে বাদ দিলে 1 মাস থাকে, তার থেকে 8 গুণ দিলে 8 মাসেরটা বের হয়। এবার তাহলে এখানে আগে আমরা যোগটা করব 8,765 বিয়োগ ব্র্যাকেট রাখলাম, এটা যোগ করছি 0 আর 5 এ 5, 5 আর 2 এ 7, 8 আর 2 এর 10 এর 0 হাতে 1, 4 আর 1 এ 5, 5 আর 3 এ 8, এই ব্র্যাকেট শেষ গুণ 8। ঠিক আছে, তাহলে কত এখানে বিয়োগ করি, এই যোগটা যদি দেখি আবার একটু 5 0 আর 5 এ 5, 5 আর 2 এ 7, 8 আর 2 10 এর 0 হাতে 1, 4 আর 1 এ 5, 5 আর 3 8। ঠিক আছে, বিয়োগ করছি, 5 এ 5 এ মিলে গেল 0, 7 এ আর কত হলে বলবো 16, 7 আর কত হলে বলবো 16, তাহলে 9 এর সাথে 16 হাতে 1, এখানে 1 আর 0 1, 1 আর কত হলে 7, 6 হলে 7, 8 8 মিলে গেল, বাম পাশে 0 বসে না, গুণ 8। ঠিক আছে, এইটা কিন্তু 690 টাকা প্রতি মাসে অবশিষ্ট বা জমা থাকতো, তার সাথে 8 মাসে কত হবে 8 গুণ দিচ্ছি, 8 আর 0 8 আর 0 0, অর্থাৎ শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়। 8 নং 72 2 হাত হচ্ছে 7, 6 8 48 আর 7 48 49 50 51 52 53 54 55, 5,520 টাকা। এটা হচ্ছে অঙ্কের উত্তর। ঠিক আছে, এই হলো অঙ্কের উত্তর। কি বলেছে 8 মাসে কত টাকা জমা হয়। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। এটা 7 দাগের অঙ্ক শেষ করলাম। এবার 8 দাগের অঙ্ক যাচ্ছে। 8 দাগের অঙ্ক খেয়াল করো, এখানে 8 দাগ এবং 9 দাগ এই অঙ্কটি আগের দিন খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আমি বারবার বলছি আগের ক্লাসটি দেখতে হবে, কারণ এই ক্লাসটি আগের ক্লাসটি দেখলে এই ক্লাসে যত অঙ্ক করাচ্ছি খুব সহজে ধরতে পারবে। ঠিক আছে, আজকে এখনো পর্যন্ত এই যে 9 দাগ পর্যন্ত অঙ্ক করিয়েছি, 10 দাগ পর্যন্ত বলবো, 10 দাগ পর্যন্ত, হ্যাঁ এই দেখো 10 দাগ পর্যন্ত, এখানে 11 আর 12 বাদে যত অঙ্ক আজকে করাবো 10 দাগ পর্যন্ত 9 দাগ পর্যন্ত করিয়েছি, 10 করাবো, 13 14 15 16 এই প্রত্যেকটি অঙ্ক অর্থাৎ 2 থেকে শুরু করে 11 12 বাদে বাকি যে অঙ্কগুলো বলছি করাবো, সেই অঙ্কগুলো সব আগের দিন সমাধানে করিয়েছি, কিন্তু শুধু এখানে নামগুলো পরিবর্তন, সংখ্যাগুলো পরিবর্তন, এই ছাড়া আর কিছু না। অর্থাৎ আগের ক্লাসটা তুমি যদি দেখো এই ক্লাসটা খুবই সহজ হবে, দুটি ক্লাসে দেখবে, আগের ক্লাসটাও দেখে নেবে। আর 11 12 অঙ্কের জন্য খুবই একটি ম্যাজিক নিয়ম তোমাদের জন্য আজকে দেখাবো। অর্থাৎ ছেলেমেয়েরা এই যে ভাজ্য ভাজকের নিয়ম অঙ্কে মুখস্থ করে, যে সূত্রটা ভাজ্য গুণ ভাজক যোগ ভাগ ফল, এরকম বিভিন্ন সূত্র মুখস্থ করে, তোমাদেরকে একটি নিয়ম শিখিয়ে দেবো, তোমরা সূত্র নিজেরাই তৈরি করবে এবং অঙ্কগুলো করবে। অপেক্ষা করো, সেই পর্যন্ত আসছি। এবার আমরা ছিলাম হচ্ছে কত 8 আর 9 অঙ্ক করব।
8 দাগ আর 9 দাগ। ভিডিওটি একটু বড় হচ্ছে, তোমরা ধৈর্য নিয়ে দেখবে, অনেক ইনফরমেটিভ ভিডিও যাচ্ছে এটি। 8 দাগে এবং 9 দাগে এই যে বলেছে দেখো, ফরিদা ও ফাতেমার বেতন এক্ষেত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়। ফরিদা ও ফাতেমা প্রত্যেকের বেতন কত? ঠিক আছে, পরের অঙ্কটি পড়ি। রাজু ও রনির এক্ষেত্রে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির এতটি লিচু কম আছে। রাজু এবং রনির প্রত্যেকের কতটি করে লিচু রয়েছে? এই অঙ্ক দুটি, একটিতে বলা হচ্ছে এত অপেক্ষা এত টাকা বেশি, আরেকটাতে বলা হচ্ছে এতটি এত থেকে এতটি কম রয়েছে। এই যে কম বেশির অঙ্ক এবং এক্ষেত্রে একটা পরিমাণ রয়েছে, এই অঙ্কগুলো কি হয়, প্রথমে এক্ষেত্রে একটি জিনিস দেওয়া থাকে, পরের লাইনে কি বলা থাকে, একটি জিনিস থেকে একটি জিনিস কম নাই বেশি বলা থাকে, প্রত্যেকের অথবা এক একজনের কতটি করে আছে বা কত টাকা করে আছে এটা বের করতে বলে। এই ধরনের অঙ্কগুলোতে, অর্থাৎ এই ক্যাটাগরির যত অঙ্ক আছে, এই অঙ্কগুলোর জন্য আমি একটি সমাধান বলেছিলাম, আজকেও যথারীতি বলবো, আগের ভিডিওতে বলেছি। দেখো এই অঙ্কগুলো কি করবে তোমরা, ফরিদা ও ফাতেমার এই এত টাকা, রাজু ও রনির এই এক্ষেত্রে এত টাকা, এই যে এক্ষেত্রে যে টাকাটি দেওয়া থাকবে সেই টাকাটি থেকে রাজু এই যে এত টাকা এতটি লিচু কম অথবা বেশি, যে কম বেশি যাই বলুক না কেন, মোট অর্থাৎ এক্ষেত্রে যে টাকা ওই টাকার থেকে যারটা কম বা বেশি যাই বলুক ওইটা প্রথমে বিয়োগ করে দেবে। প্রথম কাজ কি বললাম, এক্ষেত্রে যে জিনিসটি থাকবে, টাকা থাকুক বা সে জিনিসের পরিমাণ থাকুক, এই দুটি জিনিস এক্ষেত্রে যে মূল্যটা বা টাকাটা থাকবে তার থেকে একজন থেকে একজনের বেশি বা কম যাই বলুক না কেন সেটি কি করব, বিয়োগ করব। প্রথম কথা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কি হবে, দুইজনের যে পরিমাণটা, এক্ষেত্রে যে পরিমাণটা তার একজনের এত একজনের এত, এটা সমানে বের হবে, একজনের সমানে বের হবে। আমি যদি বলি একটু উদাহরণস্বরূপ, আমার কাছে 100 টাকা আছে, তোমাদের কাছে একজনের কাছে 102 টাকা আছে। এখন আমি যদি দুইটা বিয়োগ করে দিই তাহলে 100 হয়ে গেল সমানে। ঠিক আছে, এই সমানটা আগে করে নিতে হবে। এইবার সমানটা করে নেওয়ার পরে 2 দিয়ে ভাগ দিলে আমাদের প্রত্যেকের কত করে টাকা রয়েছে সেটা বের হবে। বুঝতে পারছো, এইটা হচ্ছে প্রথম কাজ। এইবার প্রথম কাজ যেহেতু করলাম, এবার যদি আমরা বলছি না যে বিয়োগ করব, বিয়োগ করা, বিয়োগ মানে হচ্ছে কমটা বোঝানো হয়। এবার এখান থেকে কারটা কম সেইটা খুঁজে বিয়োগ করব। এবার দেখো অঙ্ক অনেক তো বললাম, মুখে মুখে বললাম, তোমরা বলছো স্যার কি বলছে বগর বগর করে যাচ্ছে না। দেখো খাতায় দেখো, এই দেখো লেখা, ফরিদা ও ফাতেমার বেতন এক্ষেত্রে এত টাকা। ঠিক আছে, ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়। ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়, তাহলে কে বেশি পায়, ফাতেমা বেশি পায়। কম পায় কে, ফরিদা পায়। তাহলে আমাদের লেখাটা শুরু হবে ফরিদাকে দিয়ে, লিখবো ফরিদা পায়, ফরিদা পায়। কেন ফাতেমার নামটি লিখলাম না, কারণ আমরা ফরিদারটা লিখছি এই কারণে যে ফরিদার টাকার পরিমাণটা কম। আমরা বলেছি যে বেশি বলুক কি কম বলুক না কেন, আমরা সর্বদাই কমেরটি দ্বারা অঙ্কটি শুরু করব, কম আছে যার তারটি দ্বারা অঙ্ক শুরু করব। ঠিক আছে, যদি এখানে যেমন বেশি বলেছে তারপরে কিন্তু আমরা কমটা ধরে নিয়ে করেছি যে এরটা কম হবে, মানে উল্টো করে হিসাব করলে বেরিয়ে আসছে যে ফাতেমারটা বেশি তাহলে ফরিদারটা কম। এখানে দেখো রাজু অপেক্ষা রনির এতটি লিচু কম আছে, মানে কার কম রয়েছে, রনির কম রয়েছে, ডিরেক্ট রনিরটা লিখে দেবো, রাজুরটা বেশি। এরকম ভাবে কমটা ধরে নেবো যে কারটা, একটু পড়ে বুঝে নিতে হবে। তাহলে ফরিদা পাই লিখে সমান চিহ্ন দেব। এই নিয়মটা করব যেটি বললাম যে মোট যে টাকা সেই টাকাটি থেকে যত টাকা কম বা বেশি বলেছে সেটা বিয়োগ করবো। এই যে ফরিদারটা দেখো বিয়োগ কেন করছি, ফরিদারটা এখানে তো কম বলছি, তাহলে কমটা বিয়োগ করে নেব। তাহলে 2450, এবার ভাগ দেব হচ্ছে 2 দিয়ে। এইটা করলে কি হবে, এক্সাক্ট ফরিদার কত টাকা সেটা বের হবে। এই যে এইটা মনে করো ফরিদার ফাতেমার এক্ষেত্রে টাকা, ফাতেমার এই টাকাটা বেশি, তাহলে এই টাকাটা এর থেকে বিয়োগ করলে ফরিদার টাকার আর ফাতেমার টাকার পরিমাণ সমান হলো। 2 দিয়ে ভাগ দিলে দুইজনের টাকা, তাই একজনের ফরিদার এক্সাক্ট টাকাটা বের হলো। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করছি, 0 আর 0 0, 5 আর 5 মিলে গেল 0, 4 আর কত হলে 9, 5 হলে 9, 4 আর কত হলে 9, 5 হলে 9, হ্যাঁ 2 আর কত হলে 9, 7 হলে 9, 1 করতে বসে গেল। তাহলে 17,500, এটা হচ্ছে ভাগ 2, 17,500 ভাগ 2। তোমাদের সুবিধার্থে এখানে একটু পাশে করি, 17,500 ভাগ 2, 8 দুগুণ 16, 6 কত হলো 7, 1 হলো 7, উপর থেকে 5 নামলো, আবার এখানে 7 দুগুণ 14, 4 কত হলো 5, 1 হলো 5, উপর থেকে একটা শূন্য নামলো, 5 দুগুণ 10, উপর থেকে শূন্য নামলো, ভাগ করতে পারি না, এখানে শূন্য দিয়ে দিলাম, শূন্য।
তাহলে 8,750 টাকা হচ্ছে এখানে ফরিদার। 8,750 টাকা, এই টাকাটা কার? ফরিদার টাকা। এবার তাহলে এখানে দেখো বলেছে, তাহলে অঙ্কের কিন্তু দুটো ধাপ করলাম। ফরিদার ফাতেমার এক্ষেত্রে এই টাকাটা ছিল, ফরিদা অপেক্ষা ফাতেমার এত টাকা বেশি পায়, এই দুটো মিলে এখান থেকে ফরিদার টাকাটা বের করলাম। এই যে ফরিদা বের হলো, এবং ফরিদা ও ফাতেমার প্রত্যেকের কত টাকা, তাহলে ফরিদার টাকা বেরিয়ে গেল, এই টাকাটা বেরিয়ে গেল। এবার ফাতেমার টাকা, তাহলে লিখবো ফাতেমা পায়, ঠিক আছে। এখানে উপরে একটু লিখে নিতে পারো যে ফরিদা ও ফাতেমা এক্ষেত্রে টাকা 19,950 টাকা, এটা লিখলেও হয়, না লিখলে হয়। তো ফাতেমা পেল, এইটা লিখলে তাহলে তোমরা কি বুঝবে যে ফরিদা যেহেতু এই টাকাটা পায়, সেই টাকাটা আগে বসায় 8,750, এইটা হচ্ছে ফরিদার টাকা। তাহলে ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি, তাহলে এই টাকাটা যোগ 2,450। আশা করি বুঝতে পারছো। ফরিদার হচ্ছে এই টাকাটি আছে, এই যে ফরিদার 8,750 টাকা হচ্ছে ফরিদার টাকা, এর থেকে ফাতেমার কত টাকা বেশি? 2,450 টাকা, সেটা যোগ দিলাম। দেখো 0 0 0, 5 আর 5 এ 10 এর 0 হাতে হচ্ছে 1, 4 এর 1 এ 5, 5 আর 7, 7 5 12, 2 হাতে হচ্ছে 1, 2 এর 1 এ 3, 8 আর 3 এ 11, 11,200 টাকা হচ্ছে ফাতেমার টাকা, আর ফরিদার হচ্ছে 8,750 টাকা। তোমরা উত্তর লিখবে এরকম। উত্তর বলেছে ফরিদা ও ফাতেমার প্রত্যেকের বেতন কত, লিখবে এখানে ফরিদার 8,750 টাকা ও ফাতেমার কত, 11,200 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে। 8 দাগ শেষ, এবার 9 দাগে যাচ্ছি। একই অঙ্ক, এখান থেকে ডিরেক্ট আমরা 9 দাগে চলে যাচ্ছি। রাজু ও রনির এক্ষেত্রে এতটি লিচু, রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম, তাহলে আমরা আগে খুঁজবো কার কম রয়েছে, রনির, তাহলে ওইটা আগে বের করব। রনির আছে, এটা কিন্তু গাণিতিক বাক্যে করতে পারতাম, কিন্তু করলাম না, কারণ গাণিতিক বাক্যে করলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে, এইভাবে পর্যায়ক্রমিক করলে বুঝতে পারতে না। রনির আছে, এটা লিখলাম। রনির আছে কত, তাহলে বলবো এই যে প্রথম মোট টাকা থেকে সেটা বিয়োগ দেব, 2 দিয়ে ভাগ করব, এটার নিয়মটা মুখস্থ হয়ে যাবে, যে যার টাকা কম বা যার জিনিস কম বা বেশি থাকুক না কেন, দুইজনের এক্ষেত্রে যে জিনিস সেটা থেকে কম বা বেশিটা বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ দেব, দিলে একজনেরটা বেরিয়ে আসবে। এবার একজনেরটা বের হলে আরেকজনেরটা খুব সহজে বের করতে পারবো। তাহলে এখানে 690 বিয়োগ কতটি লিচু কম, 86টি, ভাগ 2, ঠিক আছে। 6 এর কত হলো 10, 4 হলে 10, হাতে 1, 8 আর 1 এ 9, 6 কত 4 হলে হাতে 1, 8 আর 1 এ 9, 9 এ মিলে গেল 0, এখানে 6, ঠিক আছে, ভাগ 2। আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকে, ঠিক আছে। এবার আমরা দেখছি 604 ভাগ 2, এখানে তোমাদের সুবিধার্থে করি একটু। 604 ভাগ 2, 3 দুগুণ 6, বিয়োগের 0 বসে না, উপর থেকে 0 নামলো, ভাগ করতে পারছি না, তার জন্য 0টা এখানে, বা এই 0 বা উপর থেকে সংখ্যা নামলো, ভাগ করতে পারি না, তার জন্য 0। এবার উপর থেকে 4 নামাচ্ছি, 4, 2 দুগুণ 4, কত, 302। এই 302 টাকা কাটতে, এই 302 টাকা না, 302টি লিচু কার, এটা রনির। এবার বলেছে কত, রাজু ও রনির প্রত্যেকে, তাহলে রনিরটা বেরিয়ে গেছে, রাজুরটা আছে, এবার রাজুর আছে লিখবো। রাজুর আছে, রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম, তাহলে রনির থেকে রাজুর 86টি লিচু বেশি হবে, তাহলে বেশি সেই যোগ 86। 6 আর 2 এ 8, 8 আর 0 8, 8 3 কত, 388। এই দুটো উত্তর, ঠিক আছে, অঙ্কের উত্তর। আমি বড় করে এটার মতো লিখলাম না, তোমরা লিখে নিও, ঠিক আছে, এটাই। এবার আমরা 10 দাগে যাচ্ছি, খেয়াল করো। অঙ্কগুলো প্রত্যেকটি অঙ্ক খুব ইনফরমেটিভ ভাবে করছি, বুঝে নিও, কোনো সমস্যা থাকলে প্রশ্ন করো, ঠিক আছে। 10 দাগ, মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত। এই অঙ্কটি আগের দিন সমাধানে করানোর সময় বলেছিলাম যে সমাধানে যেভাবে করে দেওয়া আছে তোমরা এভাবে বুঝতে পারবে না, আমি খুব সহজভাবে শিখিয়ে দিয়েছিলাম যে মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ,
তাহলে একজনের বয়স মানে কম যে বয়সটি অর্থাৎ পুত্রের বয়সটি ধরে নিয়ে করব। তাহলে এখানে লিখবো প্রথমে ধরি পুত্রের বয়স ক, মানে একটু অক্ষর ধরলাম ক বছর, ঠিক আছে। অতএব মায়ের বয়স, অতএব মায়ের বয়স, মায়ের বয়স কত হবে, যে দেখো মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়স কত, ক ও 3 গুণ মানে 3 গুণ ক বা 3 ক বছর। আশা করি বুঝতে পারছো, এখানে 3 ক বছর। এটা কিন্তু আমরা আনুপাতিক একটি রাশি বের করলাম যে পুত্রের বয়স ক বছর আর মায়ের বয়স হচ্ছে 3 ক বছর। তাহলে এই আনুপাতিক রাশি যদি যোগ করি তাহলে আমাদের পিতা এই মাতা এবং পুত্রের বয়সের যোগফল বের হবে বা সমষ্টি। এই সমষ্টি শব্দের অর্থ কিন্তু যোগফল, অর্থাৎ মা এবং পুত্রের বয়স দুটো যোগ করলে কত হবে, 60 বছর। আর আমাদের এই আনুপাতিক রাশিতে মা আর পুত্রের বয়স যোগ করব। এবার লিখবো তাহলে প্রশ্ন মতে, প্রশ্ন মতে মার বয়স কত, এখান থেকে পেলাম আনুপাতিকে 3 ক আর পুত্রের বয়স কত ক। তাহলে এই যে মা আর পুত্রের বয়সের যোগফল এখানে আনুপাতিক, আর এখানে মা আর পুত্রের বয়সের সমষ্টি কত বা যোগফল কত, 60, সেটা এখানে বসিয়ে দিলাম। এটাকে বলা হয় সমীকরণ, ঠিক আছে। অর্থাৎ সমান চিহ্নের এ পাশে একটা আনুপাতিক রাশি আর এই পাশে এক্সাক্ট অঙ্কের ধারণা। এই আনুপাতিক রাশির মাধ্যমে আমাদের অঙ্কের মান বের করতে হয়। এখানে একটা বা চিহ্ন দেবে, কারণ সমান চিহ্ন অঙ্কে দুইবার ব্যবহার করা যায় না, এখানে একবার পড়ে গিয়েছে। 3টি ক আর একটি ক যুক্ত করলে কত হয়, 4টি ক সমান চিহ্ন 60। এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এই অজানা রাশিটির মান বের করা। তাহলে এই কর পাশে 4, মনে রাখবে কোনো একটি অক্ষরের পাশে সংখ্যা সর্বদাই তাদের মধ্যে গুণ হিসাবে অবস্থান করে। তাহলে 4-এর পাশে ক বা কর পাশে 4 গুণ হিসাবে অবস্থান করছে, ক কে এখানে রাখবো, 4 কে ওপাশে পাঠাবো। কোনো সংখ্যা সমান চিহ্নের ওপাশে মানে বিপরীত পাশে গেলে, এই পাশে বা পাশে আছে, ডান পাশে গেলে যে থাকবে তা বিপরীত হয়ে যাবে। অর্থাৎ 4 এখানে গুণ হিসাবে আছে, ওপাশে যে ভাগ হবে, যদি ভাগ হিসাবে থাকতো গুণ হতো, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ হতো। তো গুণ হিসাবে আছে, ভাগ হয়ে যাবে 60/4। অতএব ক সমান 60 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 15 60 15, অর্থাৎ ক সমান 15। তাহলে আসলে এটা কি ক সমান 15 নাকি পুত্রের বয়স, ক মানে 15 বছর পুত্রের বয়স, সেটা আমরা একটু এখানে লিখব। তোমাদের সুবিধার্থে আমি এখান থেকে লিখছি, ঠিক আছে, খাতার এখান থেকে লিখছি যে অতএব পুত্রের বয়স, পুত্রের বয়স কমা দেবে ক সমান 15 বছর, ঠিক আছে। এই যে লিখলাম পুত্রের বয়স কমা দেবে ক সমান 15, ক মানে কি, যে ক ধরেছিলাম, এখন ক সমান কি 15 বেরিয়েছে। এবার আবার লিখবো মাতার বয়স, মাতার বয়স, মাতার বয়স কত ছিল, 3 ক, তাহলে এখানে 3 ক লিখে দাও, প্রথমে কমা দাও, 3 গুণ ক সমান কত 15, তাহলে 15 দাও। তাহলে 3 গুণ 15 সমান 45 বছর। এই দুটো হচ্ছে অঙ্কের উত্তর। এই যে অঙ্কে বলেছে না যে তাদের প্রত্যেকের বয়স কত, তাহলে পুত্রের বয়স 15 বছর, মাতার বয়স 45 বছর, ঠিক আছে। এটা অঙ্কের সূত্রের সাথেও মিলে গেছে যে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, পুত্রের বয়স 15, ওর সাথে 3 গুণ দিলে 45 পাওয়া যায়, ঠিক আছে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, খাতায় সুন্দর করে তুলে নিও, ঠিক আছে। তাহলে আমাদের 10 শেষ। এবার আমরা 11 এবং 12 এই দুটো অঙ্ক করব খুব সহজে। তার আগে আমরা 13 14 15 এই 4টে অঙ্ক করে আসবো, 15 16 4টে অঙ্ক, কারণ এই 4টে অঙ্ক প্রায় একই অঙ্ক। এই 4টি অঙ্কে তাহলে 11 12 কিন্তু আমাদের শেষের জন্য থাকলো। 13 14 15 16 এই 4টি যে অঙ্ক, একে বলা হয় ঐকিক নিয়মের অঙ্ক। কি বলা হয়, ঐকিক নিয়ম। কোথায় আছে, এই দেখো তোমাদের বইয়ে এখানে লেখা দেখতে পাচ্ছ ঐকিক নিয়ম। সমাধানের এই অঙ্কগুলো করেছি, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে, পিছনের ভিডিও। ঐকিক নিয়মে কি বলা হয়, ঐকিক নিয়ম হচ্ছে এমন একটি নিয়ম যেখানে সকল জিনিসের মধ্য থেকে একটি জিনিসের দাম নির্ণয় করা হয়, করে তার থেকে আবার নতুন করে অন্য কিছুর দাম নির্ণয় করা হয়। যেমন কি 4টি ডিমের দাম 60 টাকা। এবার বলা হলো 6টি ডিমের দাম কত, তুমি কিভাবে বের করবে। 4টি ডিমের দাম 60 টাকা বলে দিয়েছে, এবার 6টি ডিমের দাম বের করতে বলছে। তাহলে তোমাকে আগে একটি ডিমের দাম বের করতে হবে,
মানে জানতে হবে, তারপর তোমাকে ৬টি ডিমের দাম বের করতে হবে। এই একটি জিনিসের দাম জানাই হচ্ছে আমাদের ঐকিক নিয়ম। তাহলে আগে প্রথমে 4টি ডিমের দাম থেকে একটি ডিমের দাম বের করে নিতে হবে, তারপর ৬ দিয়ে গুণ করলে ৬টির দাম বের হবে। এই অঙ্কগুলো সেভাবে করব। খেয়াল করো, তার দেখে একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয়? দেখো 7 দিনে বলে দিয়েছে আর 3 সপ্তাহ বলেছে। তা 3 সপ্তাহ মানে কি 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 3 সপ্তাহ সমান 3 সাথে 21 দিন হবে। 21 দিনে কতটি তৈরি হবে? এখন আমরা একদিনে কতটি তৈরি হয় সেটা তো জানি না, সেটা বের করব। তাহলে এখান থেকে আগে লিখবো 13 দাগে। দেখো এই অঙ্কগুলো কিন্তু ইসে করা যায় গাণিতিক বাক্যে, কিন্তু গাণিতিক বাক্যে করব না, কারণ ঐকিক নিয়মটা গাণিতিক বাক্যে করলে তোমরা কিছুই বুঝতে পারবে না। 13 দাগে খেয়াল করো, একটি কারখানায় 7 দিনে, এইভাবে লিখবো 7 দিনে তৈরি হয়। আর আজকে আমরা বোর্ড ব্যবহার করছি না, কারণ এই অঙ্কগুলো বোর্ডে বারবার মুছে বারবার লিখতে অনেক বড় ভিডিও হয়ে যায়, যার কারণে খাতা কলম বই বোর্ড ব্যবহার করছি না, খাতা কলম এবং টেবিল ব্যবহার করছি। 7 দিনে তৈরি হয় এতটি কি সাইকেল, সাইকেল লিখে দাও। হ্যাঁ, এতটি সাইকেল লিখলাম। তাহলে এখান থেকে একদিনে বের করবো কিভাবে? দেখো এরকম লিখছি, একদিনে এরকম ডট দেবে, বারবার লেখার থেকে ডট দেবে। একদিনে তৈরি হয়, এই যে 7 দিনে তৈরি হয় যে জিনিসটি, আর এখানে একদিনের চাচ্ছি, তাহলে ওই যে জিনিসের পরিমাণকে 7 দিন দিয়ে ভাগ দিলে একদিনে কতটুকু হয় সেটা বের হবে, অর্থাৎ 2520 ভাগ 7 টি সাইকেল। ঠিক আছে, এটাই। এখান থেকে তোমরা অঙ্কের উত্তরটা বের করে নিতে পারো ডিরেক্ট। এই 2520কে 7 দিয়ে ভাগ যদি করে নাও, এখান থেকে করে নাও 2520 একে 7 দিয়ে যদি ভাগ করে দাও, 3 সাথে 21, 4 সাথে 28, বেশি হয়ে যায়। 3 সাথে 21, 1 আর কত হলে 5, 4 হলে 5, উপর থেকে 2 নামলো, 6 সাথে 42, আবার উপর থেকে 0 নামলো, যায় না, এখানে 0। 360টি। তাহলে এক এক দিনে কতটি হবে? 360টি। বুঝতে পারলে? 360টি। এবার অঙ্ক কত দিনে বলেছে? 3 সপ্তাহে। অঙ্ক কত দিনে বলেছে? 3 সপ্তাহে। তাহলে আমরা 3 সপ্তাহ এখানে লিখব। 3 সপ্তাহ, দন্তেস 11, 3 সপ্তাহ বা 21 দিনে তৈরি হয় কত? একদিনে তৈরি হয় কত? 360টি, আর 21 দিনে তৈরি হবে গুণ 21, এটা টি লিখে দিলাম, টি সাইকেল। এটা গুণ করব 21 গুণ 360, তাহলে আমরা শূন্যটাকে বাদ দিয়ে গুণ করি, শূন্যটা বসে রাখলাম, 21 আর 3 এই 36 গুণ করব, এই 36 আর 21, 6 একে 6, 3 একে 3, শূন্য দিলাম, 6 দুগুণে 12, 2 হাত হচ্ছে 1, 3 দুগুণে 6 একে 7, 6 থাকলো, 3 আর 2 5, 756, আর আগে শূন্য আছে, 756 মানে 7560টি। এবার এই লাইনটাই আরেকটু তোমরা লিখে দেবে, এখানে একটু ব্র্যাকেটে লিখবে, এটা 1 সপ্তাহ, দন্তেস 15 1 সপ্তাহ সমান 7 দিন, ব্র্যাকেট শেষ করবে। ঠিক আছে, অর্থাৎ এই যে দুটো পাশে দেখতে পাচ্ছ রাফ, এই রাফ দুটো করবে না, কিন্তু এই 1 সপ্তাহ সমান 7 দিন এটা অবশ্যই লিখবে, এই তৃতীয় লাইনে লিখবে। ঠিক আছে, অথবা অঙ্কের প্রথমেও লিখে নিতে পারো 1 সপ্তাহ সমান 7 দিন, তাতে কোনো সমস্যা নেই। এবার এখান থেকে উত্তর কত বের হলো? 7560টি। এটা হচ্ছে 3 সপ্তাহ তৈরি হয়, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা অঙ্কের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা গেল 13 দাগ। 13 দাগের সকল সমাধান করলাম। 14 দাগ দেখছি, আয়শা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? একদম সহজ অঙ্ক। 3টি খাতার দাম দেওয়া রয়েছে, 12টি খাতার দাম বের করতে হবে। এইভাবে লিখবো। 14 দাগ, 3টির দাম বা 3টি খাতার দাম, আমি 3টির দাম লিখলাম, 3টির খাতার দাম লিখো তোমরা। 3টি খাতার দাম কত টাকা? এখানে 72 টাকা, সমান চিহ্ন না দেই, 72 টাকা। অতএব দেব, এখানে অতএব ব্যবহার করো তোমরা। অতএব একটির দাম 72 ভাগ এই 3 দেব, 72 ভাগ 3, বা এখানে 72 ভাগ 3 কত হবে? এখানে 3 দুগুণ 6, হাতে 1, 3 4 12, 3 24 টাকা। তাহলে একটি খাতার দাম কত বেরোলো? একটি খাতার দাম হচ্ছে 24 টাকা। এইভাবে কয়টি খাতার দাম? 12টি লিখবো। 12টির দাম, এই যে 24, একটির দাম বেরিয়ে গেছে, 24 গুণ
12 টাকা। ঠিক আছে, সমান চিহ্ন দিলাম। দেখি 24 গুণ 12 একটু তোমাদের করে দেখি। 24 গুণ 12, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, এখানে শূন্য দিলাম, 4 একে 4 আর 2 একে 2, 8 থাকে, 4 আর 4 8 আর 2। ঠিক আছে, আবার তো দেখি 4 দুগুণ 8, 2 দুগুণ 4 শূন্য, 4 একে 4, 2 একে 2, 8, 4 আর 4 8 2। ঠিক আছে, তাহলে 288 টাকা এটা অঙ্কের উত্তর। ঠিক আছে, এটাই বুঝতে পারছো। এটা তাহলে 14 শেষ হলো। এবার 15 যাচ্ছে। 8 কেজি পোলাও চালের মূল্য এত টাকা, তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যায়? দেখো অঙ্কটা একটু ঘুরিয়ে, যে মূল্য দেওয়া রয়েছে, এবার ওই টাকার পরিমাণ দিয়ে কত কেজি কেনা যায়, তাহলে আমরা একটু ঘুরিয়ে লিখবো যে এত টাকা দিয়ে কেনা যায় কত কেজি। তো তাহলে এই আমাদের যে প্রথম লাইনটা, এটাকে ঘুরিয়ে লিখবো একটু কিভাবে, এরকম ভাবে 15, দেখো 960 টাকায় কেনা যায়, 960 টাকায় কেনা যায় কত? 8 কেজি চাল, 8 কেজি চাল। অতএব 1 টাকায় কেনা যায়, আগে 1 বের করে দিতে হবে এই অঙ্কগুলো। 1 টাকায় কেনা যায় এই 8 ভাগ 900, দুঃখিত 960। দেখো তাহলে এখানে একটা সমস্যা রয়েছে, সবাই এই জিনিসটা নিয়ে সমস্যায় পড়ে যে 8 কে কিভাবে 960 দিয়ে ভাগ করব। আমরা অন্য অঙ্কগুলো যেমন 72 ভাগ 3 অঙ্কের উত্তর বের করে দিয়েছিলাম ডিরেক্ট, এখানে 2520 কে 7 দিয়ে ভাগ ডিরেক্ট উত্তর বের করে দিয়েছিলাম। এইখান থেকে ডিরেক্ট তুমি অঙ্কের উত্তর বের করতে পারবে না বা করার চেষ্টা করবে না। ঠিক আছে, এই লাইনটা এভাবে রেখে দেবে। মনে করো যে 8 ভাগ 960 এইটি একটি জিনিসের দাম। ঠিক আছে, তাহলে আমরা 960 টাকায় কিনতে পারি 8 কেজি, 1 টাকায় কিনতে পারি এই 8 ভাগ 960 কেজি চাল। এটা অঙ্কের উত্তর না। এবার বলবো অতএব কত টাকায়? 4800 টাকায়। তাহলে এবার লিখবো 4800 টাকায় কেনা যায়, এটা আগে বসাবে 8 বাই 960 গুণ 4800 কেজি চাল। কেন বলতো? এ দেখো, যদি এখানে একটি জিনিসের দাম থাকতো তার সাথে 4800 গুণ করতাম, তো একটি জিনিসের দাম তো বের করিনি, একই রকম আছে, এই জন্য এটা গুণ এখানে। এইবার এই গুণটা কিভাবে করতে হয়? এটাকে বলা হয় ভগ্নাংশের গুণ। এখানে একটা ভগ্নাংশ, এই যে দেখতে পাচ্ছ, এটা একটা ভগ্নাংশ, এর পাশে একটা পূর্ণ অংশ, এর নিচে মনে মনে এক অবস্থান করে। আর এই ভগ্নাংশের গুণের ক্লাস আসবে পরবর্তীতে তোমাদের, তখন তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এদের গুণের নিয়ম উপরেরটির সাথে উপরেরটি, নিচেরটির সাথে নিচেরটি। আর নিচে কিছু নেই মানে 1 ধরে নিয়েছি, মানে 1 থাকে বা 1 থাকে। তাহলে 960 এক গুণ করলে 960 নিচে বসে গেল, আর এই 8 আর 4800 গুণ, তাহলে এই দুটো শূন্যকে আগে বসিয়ে দিলাম। আর এখানে 8 আর 48 গুণ করবে, এবার 8 8 64, 4 8 হচ্ছে 6, 4 8 32 আর 6 তোমার হলো 38। তাহলে 38,400 ভাগ 960, এটা দিলে কত কেজি চাল কেনা যাবে সেটা বের করতে পারবো। এবার দেখো অঙ্কটাকে সহজ করার জন্য এখানের একটা শূন্য আগে বাদ দিয়ে দিলাম, এখানে একটা শূন্য, তাহলে কতকে ভাগ করবো বলো তো? 3840 কে 96 দিয়ে, 3840 কে তোমরা যদি 96 দিয়ে ভাগ দাও কত উত্তর পাবে? 40 উত্তর পাবে। কিভাবে? এবার দেখো 96 যদি 4 বার দাও তাহলে একটা সংখ্যা আসে কিভাবে? 4 ছক 24 এর 4, হাতে হচ্ছে 2, এখানে 4 নং 36 আর 2 38। এটা মিলে গেল, উপর থেকে একটা শূন্য বসলো, ভাগ নামলো, ভাগ করতে পারে না, সেই শূন্যর জন্য এখানের জন্য এখানে শূন্য, উত্তর হলো কত? 40। 40 কেজি। কত কেজি? 40 কেজি চাল। এটা হলো অঙ্কের উত্তর। কত? 40 কেজি চাল, এটা অঙ্কের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। 16 দাগ বলেছে একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। 100 কিলোমিটার যাওয়ার জন্য কত পেট্রোল লাগবে? একইভাবে অঙ্ক উল্টো করে লিখবো, এরকম ভাবে লিখবো 300 কিমি মানে কিলোমিটার যেতে পেট্রোল, 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে কত? 12 লিটার। 12 লিটার। এবার যথারীতি লিখবো অতএব 1 কিলোমিটার যেতে পেট্রোল লাগে, এখানে
আগের অঙ্কের মতো 12/300 রেখে দেব। অতএব কত, 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লাগে, অতএব 100 কিলোমিটার যেতে পেট্রোল লাগে একইভাবে 12/300 গুণ 100। এখানে কি করব, 100 আর 12 গুণ দেব, তাহলে হয় 12, 100 গুণ দুটো শূন্য আর শেষে থাকে 300। তাহলে এখানে একটি শূন্য একটি শূন্য একটি শূন্য একটি শূন্য এভাবে কেটে দিলে 12কে 3 দিয়ে ভাগ দিলে 3 4 12, 4 লিটার। উত্তর কত, উত্তর 4 লিটার। এই উত্তর লেখার সময় লিটারকে এরকম সংক্ষেপে লেখা যাবে না, কিন্তু উত্তর এরকম লিখতে হবে 4 লিটার, 4 লিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার কত অঙ্ক বাকি আছে, 11 দাগ আর 12 দাগ। ঠিক আছে, এই দেখো এই অঙ্ক দুটো তোমরা আজকে ম্যাজিক শিখবে। 11 দাগ আর 12 দাগের অঙ্কটি তোমরা এতদিন কিভাবে করেছো বা এই নিয়মগুলো, সূত্র মুখস্থ করতে হয়, কোনো সূত্র মুখস্থ করতে হবে না। অঙ্কে দেখো নিয়ম শেখাচ্ছি তোমাদেরকে, দুটি নিয়ম বলে দিচ্ছি। দেখো অঙ্কে কি কি রয়েছে, ভাজ্য, এই যে 11 দাগের অঙ্ক দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ভাজক, ভাগফল, ভাগশেষ, ভাজ্য। এখানে তোমাদের একটা ডেমো দেখাচ্ছি, মানে একটা উদাহরণস্বরূপে একটা রূপ দেখাচ্ছি। দেখো আমি যদি 2 দ্বারা ভাগ করি 7কে, নামটা পড়ো তো কত হয়, 3 দুগুণ 6, 7 থেকে 6 বিয়োগ করলাম 1 অবশিষ্ট থাকে, আর করতে পারি না। এই যে অঙ্ক ডেমোটি দেখালাম, তোমরা এগুলোর নাম জানো কি, এগুলোকে কি বলে, এই যে 2 দ্বারা ভাগ করছে একে কি বলা হয়, ভাজক, অর্থাৎ যাকে দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক। যাকে ভাগ করা হয়, 7কে ভাগ করছি একে বলা হয় ভাজ্য। আর 3 যে ভাগফল হয়েছে একে বলা হয় ভাগফল, মানে ভাগ করে যে ফলটা পেয়েছি এটা হচ্ছে ভাগফল। আর এটা হচ্ছে 1 হচ্ছে ভাগ শেষ, ভাগ শেষ। এই যাকে দিয়ে ভাগ করি তাকে ভাজক, যাকে ভাগ করি তাকে ভাজ্য, ভাগ করে যে ফল পাই ভাগফল, আর ভাগ করে যে অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। এখন এইখান থেকে এটা নাই বুঝলাম যে এই নামগুলো তো আমরা পড়েছি, ঠিক আছে, ভালো করে পড়েছো। এবার আমরা কি করব, আমরা সূত্র শিখব। দেখো এক একটা করে সূত্র শিখি। প্রথমে যদি ভাজক বলতো, ভাজক, তাহলে ভাজক আমাদের এই, তোমরা এরকম একটা সংখ্যা লিখে তারপর কিন্তু সূত্র করবে, আন্দাজে কিন্তু সূত্র করতে পারবে না, এরকম আমার মতো একটা এরকম ভাবে তৈরি করে নেবে, অথবা তোমরা এইটাকেই লিখে নিও, প্রত্যেকবার এটা লিখো, কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি ভাজকের সূত্র বের করতে। এখন ভাজক কত, 2, টার্গেট নাও 2 বের করতে হবে। এখানের এই 7কে কাজে লাগিয়ে, 3কে কাজে লাগিয়ে, 1কে কাজে লাগিয়ে, 6কে কিন্তু কাজে লাগবে না, কারণ এটা ভাগের প্রক্রিয়া, এই জিনিসটাকে কাজে লাগবে না, এটাকে বাদ দিয়ে করবে। তাহলে 2 বের করতে হবে, কারণ কি ভাজকের সূত্র যাচ্ছে। তাহলে ভাজক কত রয়েছে, 2, 2 বের করতে গেলে তোমাকে এখন কাজ করতে হবে 7, 3 আর 1 এর মধ্যে। তাহলে 7, 3 আর 1 কি কি কাজ করলে তুমি 2 পেতে পারো, একটু হিসাব করে দেখো তো কিভাবে। এইভাবে করতে পারো, 7 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে কত হয়, 6, 6কে 3 দিয়ে ভাগ দিলে 3 দুগুণ 6, 2 উত্তর পেয়ে যাও। তাহলে কি বলতে পারি, এই যে ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করব, তাহলে লিখবো সূত্রটা কেমন হচ্ছে, দেখো ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল সমান ভাজক, যা তোমরা মুখস্থ করেছো, এইভাবে মুখস্থ করেছো, ভাজক সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। সারাদিনে পড়বে, মনে থাকবে না, কিন্তু আমরা এইভাবে শিখবো। ঠিক আছে, তাহলে এবার দেখো যদি ভাজ্য সূত্র চাই, তাহলে ভাজ্য কত, 7, এই 7 করতে হবে আমাদের বাকি 3টা জিনিস ব্যবহার করে। কি কি এবার 7 করব, মানে এই 2, 3 আর 1 ব্যবহার করে করব। ঠিক আছে, কিভাবে 7 বানাতে চাচ্ছি, তাহলে দেখো 2 আর 3 যদি গুণ করি, 3 দুগুণ 6, 6 আর এখানে 1 যদি যোগ করি, 1 এর সাথে 6 যোগ 7, অন্যভাবে কিন্তু হয় না, 3 আর 1 4, 4 আর 4 দুগুণ 8 বেশি হয়ে যায়, এইভাবে 3 দুগুণ 6 আর 1 7। তাহলে কি বলবো, ভাজ্যের সূত্রে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, পরেরটা যদি ভাগশেষ বানাতে চাই, ভাগশেষ 3, তাহলে এই 3টাকে কাজে লাগাবো। এবার 7, 2, 1, 3 বানাতে চাচ্ছি, তাহলে 7 এর সাথে প্রথমে 1 যুক্ত করতে হবে নাকি বিয়োগ করতে হবে, খেয়াল করো। 7 এর থেকে 1 বিয়োগ করব, করতে হবে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 দুগুণ 6, তাহলে কি লিখবো, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক, ভাগশেষ ভাগফল পেয়ে গেলাম। এবার ভাগশেষ 1 করতে হবে, এই 3টিকে কাজে লাগিয়ে 2, 7, 3, 1 বানাতে হবে, ভাগশেষ বানাতে হবে। কিভাবে, তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা যদি বলি 3 আর 2 গুণ করলে 3 দুগুণ 6, আর 7 থেকে 6 বিয়োগ করলাম 1 পেয়ে গেলাম। তাহলে কি লিখতে পারি, ভাজ্য বিয়োগ ভাগফল গুণ ভাগশেষ, ভাজ্য বিয়োগ ভাগফল গুণ ভাগফল গুণ ভাজক।
করলে আমাদের ভাগশেষের সূত্র বেরোবে। তাহলে এই কিন্তু সব সূত্রগুলো কিভাবে শিখতে সামারি করে দিলাম, কিভাবে করবে এগুলো বলে দিলাম সুন্দর করে। এই জিনিসগুলো এইভাবে তোমরা এই 2/7 এই ডেমোটা তোমরা লিখে রেখো, প্রতি জায়গায় এইভাবে লিখে এইভাবে সূত্র বের করবে, কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই, এইভাবে সাজিয়ে নেবে। এবার অঙ্কে দেখো বলেছে ভাজ্য কত, ডিরেক্ট তোমরা ভাজ্যের সূত্র লিখবে। প্রথমে এরকম ভাবে 11 দাগের অঙ্ক করছি, 11 দাগে লিখবে আমরা জানি লিখো, সূত্র লিখছো তো একটু আমরা জানি লিখো, আমরা জানি কমা ভাজ্য সমান। তাহলে এখানে বলো ভাজ্য সমান সমান কত, কিভাবে পাবো? এই যে ভাজ্য, ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে ভাজ্য 7, 7 কিভাবে পাবো? 2 গুণ 3 যোগ 1, 3 2 6 1 7, তাহলে লিখবো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এবার এখান থেকে মানগুলো বসিয়ে দাও। ভাজক কত রয়েছে তোমার অঙ্কে? 78 গুণ ভাগফল কত রয়েছে? 25 যোগ ভাগশেষ কত রয়েছে? এইখানে দেখো একটু দিয়েছে, ভাগশেষ হলো ভাজকের 1/3, ভাগশেষ হলো ভাজকের 1/3। এখন ভাজক কত? ভাজক 78, আর 1/3 মানে 78 কে 3 দিয়ে ভাগ দিতে হবে, যেটা উত্তর আসবে। তাহলে এখানে আবার একটু লিখে নিতে হবে, লিখবো। তাহলে ভাগশেষটা বের করে নেব। ভাগশেষ হলো কত? এই যে ভাগশেষ হলো ভাজকের 1/3। তাহলে ভাজক কত? ভাজক 78, 1/3 মানে হচ্ছে দেখো এরকম বোঝায় কোন একটা জিনিস, এটা মনে করো একটা সম্পূর্ণ জিনিস, এর 1/3 মানে কি 3টি ভাগ করব, 3টি ভাগ করব, 3টি ভাগ করতে এতে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এই একটা ভাগ চাচ্ছি আমরা, তাই ওকে ডিরেক্ট 3 দিয়ে ভাগ দিলেই একটি ভাগ বেরিয়ে আসে। তাই 78 ভাগ 3 দিলে কত বেরিয়ে আসবে? এই যে দেখো তাহলে 78 ভাগ 3, 3 দুগুণ, এখানে হচ্ছে 3 দুগুণ, এখানে 78 কে ভাগ 3 দিলাম, কত আসলো? 26। এইখানে হচ্ছে আমাদের ভাগশেষটা বের হলো। ভাগশেষ কত পেয়েছি? 26 পেয়েছি। তাহলে এখানে যোগ সেই 26 বসিয়ে দাও। এবার এখান থেকে 78 গুণ 25, এখানে 1950। আমি এখানে জায়গা নেই, তোমরা আলাদা জায়গাতে করে নিয়ে এসো। যোগ 26 দাও। 1950 যোগ 26, 6 আর 0 6, 5 আর 2 7, আর এখানে 1 9 বসে গেল, 1976। এটা হচ্ছে আমাদের ভাজ্য। দেখো এই অঙ্কটা আমার একটু লেখা বিভিন্ন দিকে হয়েছে, তো প্রথম থেকে বলে দিচ্ছি। দেখো ভাজক 78 লিখে নেবেন, ভাগফল 25 লিখে নেবেন, ভাগশেষ লিখে ভাজকের 1/3 সমান 78 ভাগ 3, এটা করে বের করে নেবে, 3টা পর্যায়ক্রমিক লিখে নেবে। তারপর আমরা জানি যে সূত্র করবে, সূত্র করে যার জায়গায় সেগুলো বের করে দেবে, দিয়ে লিখে দেবে। আর সূত্রটা কিভাবে করবে? এই যে আমি যেভাবে ডেমো দেখিয়ে দিয়েছি, কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই। এটা ছিল আজকের অঙ্কের ম্যাজিক। 12 দাগ, ভাজ্য এত, ভাজক এত, ভাগশেষ এত, ভাগফল কত, যথারীতি তোমরা লিখে নেবে। ভাজ্য এত, ভাগ যোগ 87। আমি একটু লিখে দিচ্ছি কিভাবে, এই অঙ্কটাই লিখে দিচ্ছি, খেয়াল করো। এরকম ভাবে লিখে নেবে, ভাজ্য 8903, কমা ভাজক ওরা যেভাবে লিখে দিয়েছে অঙ্কে, ভাজক 87 এবং ভাগশেষ, এবং ভাগশেষ কত? 29। ভাগফল কত? এখানে লিখবে আমরা জানি ভাগফল সমান, আমরা জানি ভাগফল সমান। তাহলে বলো এখানে ভাগফলের সূত্র মনে আছে? এভাবে কিভাবে ভাগফল মানে 3 বের করতে যাচ্ছি, কাজে লাগাবো 7, 2 আর 1 কে। কিভাবে 3 বেরোবে? 7 থেকে 1 বিয়োগ করব, কত হয়? 6, 6 কে 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণ 6। তাহলে কি লিখবো? ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। ভাগফল সমান সমান কি হবে? ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক, ভাগ ভাজক। ঠিক আছে, এবার আমরা যথারীতি মানগুলো বসি। ভাজ্য কত? তাহলে 8903, ওর থেকে 29 বিয়োগ করলে এখানে কত হবে? 8874। ওকে 87 দিয়ে ভাগ দেব। এগুলো তোমরা একটু খাতার অন্য জায়গাতে করে নিয়ে এসো। 27 দিয়ে ভাগ দিলে কত হবে? 102। তাহলে আমরা ভাগফল কত পেলাম? 102। এটা হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। ক্লাসটা অনেক বড়, তারপরে ক্লাসটা প্রত্যেকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখছো, প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি প্রতিটা অঙ্ক বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবং এতক্ষণ ধরে প্রত্যেকে ভিডিওটি দেখেছো, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং ভিডিওটির শেষে বলতে চাই যে আমাদের চ্যানেলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব, লাইকের মাধ্যমে
আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।